Hello, my friend, Ria is here, and you are watching your own channel, Fact and Fiction Bangla. আচ্ছা, মুভিজে আপনার ফেভারিট জনরা কোনটি? মাইন ইজ সাই-ফাই। সায়েন্স ফিকশন খুবই জোস একটা উপায় কমপ্লিকেটেড সায়েন্টিফিক কনসেপ্টসকে ভিজুয়ালি এন্টারটেইনিং মাধ্যমে দেখার। বাট সামটাইমস মুভি ডিরেক্টরস এবং প্রডিউসার্সরা একে বেশি এন্টারটেইনিং বানানোর চক্করে সায়েন্সকে একদম वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। এসব জায়গা থেকে যদি আপনি সায়েন্টিফিক কনসেপ্ট শিখতে যান তাহলে আপনার সায়েন্স হয়ে গেছে মাশাআল্লাহ। অ্যান্ড বিলিভ ইট অর নট, এর মধ্যে অনেক ফেমাস মুভিজ সাচ অ্যাজ ইন্টারস্টেলার এবং গ্র্যাভিটি অন্তর্ভুক্ত। তো এই ভিডিওতে দেখা যাক 6টি মুভি সিনস যেখানে আমাদেরকে সায়েন্স ভুল শেখানো হয়েছে। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, গ্র্যাভিটি। ওপেনিং সিনে দেখা যায় দুজন অ্যাস্ট্রোনট হাবল টেলিস্কোপকে রিপেয়ার করছে, বাট সাডেনলি তাদের কাছে মিশন অ্যাবর্ট করার মেসেজ আসে বিকজ রাশিয়া তাদের একটি ডেড স্যাটেলাইটকে ডিস্ট্রয় করেছে, যেটা ধ্বংসাবশেষ তাদের দিকেই ছুটে আসছে। অ্যান্ড ডিড ইউ নোটিস সামথিং হিয়ার? আসলে রাশিয়া যেই স্যাটেলাইটটি ডিস্ট্রয় করেছে সেটা একটি কমিউনিকেশন স্যাটেলাইট, আর সব কমিউনিকেশন স্যাটেলাইট পৃথিবীর জিওসেন্ট্রনাস অরবিট অর্থাৎ জিওতে রিভলভ করে, যার দূরত্ব পৃথিবীর সারফেস থেকে প্রায় 35,000 কিলোমিটার উপরে। বাট হাবল টেলিস্কোপ পৃথিবীকে কোথা থেকে রিভলভ করে সেটা জানেন? যার দূরত্ব পৃথিবী থেকে মাত্র 550 কিলোমিটার, ইন দ্য লোয়ার আর্থ অরবিট LEO। অ্যান্ড আই থিঙ্ক এর ডিফারেন্সটা আমাদের বলার দরকার নেই। আর কোনো জিওতে অরবিট করা অবজেক্টে LEOতে আসা এক্সট্রিমলি ইমপ্রবাবল। আচ্ছা, মানলাম এটা চলেও আসলো, বাট কত স্পিডে? না, দ্যাটস নট পসিবল। কারণ যে স্যাটেলাইটগুলোকে পৃথিবীর 1000 কিলোমিটার উপরে ডিস্ট্রয় করা হয় সেগুলোকেও পৃথিবী পর্যন্ত পৌঁছাতে 1 বছর সময় লাগে। আর এখানে জিও আর LEOর মধ্যে তো 35,000 কিলোমিটারের ডিস্টেন্স। বাট এখানেও কিছু সায়েন্স দেখানোর চেষ্টা করা হয়েছে, লাইক দিস সিন ওয়ার মিস স্যান্ড্রা বুলক স্পেসক্রাফটের ভিতরে কাঁদছেন, অ্যান্ড তার চোখের পানি ওয়াটার ড্রপলেটসের ফর্মে স্পেস শাটলের ভেতরে ভাসছে। এর রিজন অবভিয়াসলি মুভির নামেই বলা আছে, গ্র্যাভিটি। পৃথিবীতে যখন কেউ কাঁদে, এডিটর সাহেব ডোন্ট ডিস্টার্ব। ওকে, সো পৃথিবীতে যখন কেউ কাঁদে তখন গ্র্যাভিটির কারণে তাদের চোখের পানি সোজা নিচের দিকে পড়ে। বাট ইন স্পেস গ্র্যাভিটির অবর্তমানে এই পানিগুলো আশেপাশে ছন্নছাড়াভাবে ভাসতে থাকে, রাইট? নট রিয়েলি। থ্যাঙ্কস টু ক্রিস হ্যাডফিল্ড আমরা জানতে পেরেছি স্পেসে যদি আপনি কাঁদেন তাহলে অশ্রু অবশ্যই বের হবে, বাট গ্র্যাভিটি না থাকার কারণে সেটা ফেসের সাথেই আটকে থাকবে, এরকম আশেপাশে নেচে বেড়াবে না। অ্যান্ড নট অনলি দিস, মিস্টার জর্জ ক্লুনি মুভিতে যার ক্যারেক্টার ডক্টর রায়ান স্টোন, ইউ হার্ড ইট রাইট, একজন ডক্টর যার কাজ হলো মেডিকেল সলিউশনস ডেভেলপ করা, তিনি টেলিস্কোপ রিপেয়ার করছেন। ওয়েল, নো ইস্যুজ, হয়তো তিনি মাল্টি ট্যালেন্টেড আপনাদের মতো, যারা একই সঙ্গে ভিডিওটা দেখতে দেখতে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই সেম মুভির আরেকটা সিনে দেখা যায় মিস্টার জর্জ ব্রেভলি নিজেকে স্যাক্রিফাইস করেন টু সেভ মিস স্যান্ড্রা, বাট ইন রিয়েলিটি কোনোই দরকার ছিল না। অ্যাজ শোন ইন দ্য মুভি, মিস স্যান্ড্রা একটি সলিড অবজেক্টের সাথে অ্যাটাচ ছিলেন, তিনি খুব সহজে মিস্টার জর্জকে টেনে আনতে পারতেন। বাট তাহলে মিস্টার জর্জ কেন তার জীবনের স্যাক্রিফাইস দিলেন? কারণ স্ক্রিপ্টে এমনই লেখা ছিল ভাই। তো আর বেশি স্মৃতিচারণ না করে যাওয়া যাক আমাদের নেক্সট মুভিতে। নাম্বার 2, লুসি। এই মুভিতে মিস স্কারলেট জোহানসন ইন দ্য ক্যারেক্টার অফ লুসি এক ধরনের ড্রাগ নিয়ে নেন which allows her to use 100% of their brain instead of বাকিরা যেমন তাদের ব্রেনের মাত্র 10% ইউজ করে, যেটা তাকে সাইকিক অ্যাবিলিটি দিয়ে দেয়। But this is not supported by actual science.
এটা একটা মিথ যে আমরা সারা জীবনে আমাদের ব্রেনের 10 থেকে 30% ইউজ করে থাকি। ওয়েল, এটা ঠিক যে আমরা আমাদের ব্রেনের 100%কে একই সাথে ইউজ করতে পারি না। একটা স্পেসিফিক টাইমে আমাদের ব্রেনের 10 থেকে 30%ই অ্যাক্টিভ থাকে। বাট আমরা কোনো না কোনো সময় আমাদের ব্রেনের বাকি সব অংশগুলোকে ইউজ করে থাকি। আমরা যখন আমাদের ব্রেনের 10% ইউজ করে থাকি তখন এর দ্বারা এত এনার্জি জেনারেট হয় যে তার মাধ্যমে একটি এনার্জি বাল্বকে অনায়াসেই জ্বালানো যাবে। এখন আমরা যদি আমাদের ব্রেনের 100%কে একসাথে ইউজ করতে পারি তাহলে জাস্ট ইম্যাজিন কত এনার্জি জেনারেট হবে। অ্যান্ড অ্যাজ এ বাই প্রোডাক্ট হিটও জেনারেট হবে, যেটা আমাদের বডি সহ্য করতে পারবে কি না সেটাও একটা দেখার বিষয়। নাম্বার 3, ডার্ক নাইট রাইজেস। ক্রিস্টোফার নোলান্সের ব্যাটম্যান ট্রিলজির তৃতীয় মুভি এটা, যেখানে আমাদের প্রিয় ব্যাটম্যান একটি নিউক্লিয়ার বমকে গথম শহরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার ব্যাট কপ্টারের মাধ্যমে, যেখানে বম ডেটোনেট হওয়ার মাত্র 2 মিনিট বাকি ছিল। যেখানে আরে এডিটর সাহেব, बड़ा हरामी हो बेटा। এবং কমিশনার গর্ডনের সাথে কথা বলতে বলতেই অলমোস্ট 1 মিনিট পার হয়ে যায়। অ্যান্ড ফাইনালি যখন ব্যাটম্যান টেক অফ করে তখন গথম শহরের বাইরে বের হতেই আরও অলমোস্ট 30 সেকেন্ড সময় লাগবে। এখন যদি ক্যালকুলেট করি, ব্যাটম্যান যদি এটা করতে সক্ষম হয় তবুও এর রেডিয়েশন গথমকে ইফেক্ট করবে। আরেকটা সিনে দেখা যায় ব্যাটম্যান কোনো পড়তে থাকা মানুষকে তার একটি কেবলের মাধ্যমে আটকে ফেলতে পারে। বাট ইফ ডান ইন রিয়েল লাইফ, এর ফলে যে কোনো মানুষেরই হাত খুলে আসতে পারে, which is an obvious consequence. নাম্বার 4, আর্মাগেডন। আগামী 18 দিনের মধ্যে একটি অ্যাস্টেরয়েড পৃথিবীতে ধাক্কা মারতে চলেছে। অ্যান্ড এত কম সময়েও নাসা দ্য গ্রেট এ সলিউশন বের করে ফেলে, which is নিউক্লিয়ার এক্সপ্লোশনের মাধ্যমে অ্যাস্টেরয়েডটিকে ধ্বংস করে দেওয়া। অ্যান্ড এটাকে এক্সিকিউট করার জন্য তারা কাদেরকে সিলেক্ট করে? একজন অয়েল ডিলার এবং তার টিমকে, লিটারালি যাদের স্পেসে এসটাও জানা নেই এবং যে কাজ করার জন্য বাঘা বাঘা অ্যাস্ট্রোনটদেরও 2-3 বছরের ট্রেনিং কম পড়ে যায়, তাদেরকে পাঠানো হচ্ছে পৃথিবীকে বাঁচানোর জন্য, তাও আবার উইদাউট এনি ট্রেনিং। ওকে, মানলাম তারা এটা করার জন্য ক্যাপেবল ছিল। একটি অ্যাস্টেরয়েড যেটা সরাসরি পৃথিবীকে হিট করবে তার সম্বন্ধে নাসা মাত্র 18 দিন আগে জানতে পারে। We have 18 days before it hits Earth. যেখানে হাবল টেলিস্কোপ 8 বিলিয়ন মাইলস দূরের কোনো অবজেক্টকেও অনেক আগে ডিটেক্ট করে ফেলে। অ্যান্ড নট অনলি দিস, ওয়ার্কার্সরা তো এমনভাবে কাজ করছিল যেন সেই অ্যাস্ট্রয়েডে পৃথিবীর সমান গ্র্যাভিটি রয়েছে, যেখানে একটি অ্যাস্ট্রয়েডের গ্র্যাভিটি পৃথিবীর কয়েকশো ভাগের 1 ভাগ হয়ে থাকে। নাম্বার 5, 2012। 2009 সালে রিলিজ হওয়া এই মুভিটি একটি অ্যাপোক্যালিপটিক মুভি, যেখানে সূর্য থেকে আসা সোলার ফ্লেয়ার্সের কারণে পৃথিবীর কোর বা কেন্দ্রমণ্ডল অনেক গরম হয়ে ওঠে, যেটা ইভেন্চুয়ালি পুরো পৃথিবীকেই ধ্বংস করে দেয়। আসলে এই মুভিটি একটি প্রোপাগ্যান্ডা থেকে ইন্সপায়ার্ড। ইফ ইউ রিমেম্বার, সে সময় একটা মিডিয়া হাইপ ছিল যে 2012 সালে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে বিকজ অফ দ্য মায়ান ক্যালেন্ডার থিং। সে সময় নাসা এ নিয়ে অসংখ্য ইমেলস রিসিভ করে এবং এর উত্তর দেওয়ার জন্য তারা একটি ডেডিকেটেড ওয়েবসাইটও তৈরি করে ফেলে। ইন রিয়েল লাইফ এটা হওয়া একদমই ইম্পসিবল, কারণ সোলার ফ্লেয়ার্স অর্থাৎ নিউট্রিনো পার্টিকেলস, এই নিউট্রিনো পার্টিকেলস কোনো ফিজিক্যাল ম্যাটারের সাথে ইন্টারেক্ট করে না। বিলিভ ইট অর নট, প্রতি মুহূর্তে পুরো পৃথিবীর, এমনকি আপনার শরীরের মধ্যে দিয়েও কোটি কোটি নিউট্রিনো পার্টিকেলস পার হয়ে যাচ্ছে। আর সোলার ফ্লেয়ার্সের কথা বলতে গেলে এর মধ্যে নিউট্রিনের সাথে সাথে অনেক চার্জড পার্টিকেলও থাকে। আসলে এটা খুবই রেগুলার একটা ব্যাপার। প্রতি 11 বছর পর পর সূর্যের এই অ্যাক্টিভিটিগুলো বেড়ে যায়, যেটাকে ফ্যান্সি সায়েন্টিফিক টার্মে সোলার ম্যাক্সিমাম বলে জানা যায়। এর দ্বারা কখনো কখনো স্যাটেলাইট এফেক্টেড হতে পারে, বাট পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া ডাজন্ট মেক এনি সেন্স। নাম্বার 6, সানশাইন। এই মুভিটার মেইন কনসেপ্ট সূর্যের ফেনোমেনন নিয়ে। সায়েন্টিস্টদের মতে আমরা সূর্যের কাছাকাছি মাত্র 144.8 মিলিয়ন কিলোমিটারসই যেতে পারবো সিদ্ধ না হয়ে। এর থেকে আর 1 কিলোমিটার বেশি এগোলেও खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। সানশাইন মুভির মেইন মিশনই হলো সূর্যকে রিইগনাইট করা,
এর জন্য তারা সূর্যের কাছে গিয়ে নিউক্লিয়ার বম ফায়ার করার প্ল্যান করেন। Wait a minute! সূর্যের এত কাছে গিয়েও তারা এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কক্সবাজার সি বিচে সানবাথ নিচ্ছে। আর সূর্যকে রিগনাইট করার জন্য তারা ইউজ করে নিউক্লিয়ার বম, যা এর 1% এনার্জিকেও প্রডিউস করতে পারে না। যদি আমরা রিয়েল লাইফে এরকম কিছু করার চিন্তা করি তাহলে অ্যাটলিস্ট 1 ট্রিলিয়ন নিউক্লিয়ার বম লাগবে। ওয়েল, আফটার অল এগুলো সব মুভিজ। কনসেপ্টকে একটু এদিক ওদিক করা যেতে পারে এটাকে আরও ইন্টারেস্টিং এবং এন্টারটেইনিং বানানোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে, মুভিতে যদি এসব জিনিস না দেখিয়ে রিয়েল সায়েন্টিফিক কনসেপ্টসকে প্রয়োগ করা হয় তাহলে কি এটা এতটা এন্টারটেইনিং থাকবে এবং আপনি কি সেটা দেখতে পছন্দ করবেন? ওয়েল, ফ্র্যাঙ্কলি স্পিকিং, সেটা করা অনেক কঠিন হবে, বাট নট ইম্পসিবল অ্যাট অল। এই ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গিয়েছে এবং আমারও। তো এরকম আরও 6টা মুভি সম্বন্ধে জানবো এই সেকেন্ড ইনস্টলমেন্টে। আর আপনি কি আর কোনো মুভির কথা জানেন যেখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সায়েন্স দেখানো হয়েছে? তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানেন আপনার কী কী দায়িত্ব। আর নিচে একটা বাটন রয়েছে যেখান থেকে 450 টেরাহার্টজ ফ্রিকোয়েন্সির এবং প্রায় 700 ন্যানোমিটার ওয়েভলেংথের আলো নির্গত হয়, যেটা আলটিমেটলি আপনার ব্রেন লাল রং হিসেবে আইডেন্টিফাই করে এবং সেই রঙে লেখা একটি টেক্সট যেটাকে আপনার ব্রেন সাবস্ক্রাইব বাটন হিসেবে জানে। অ্যান্ড তারপরে ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ টু গেস। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।